তোমাদের সামনে আজকে একটা জিকে ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি। এই ক্লাসে আমরা প্রায় 40+ কোশ্চেন এখানে আলোচনা করব। প্রায় 40টার বেশি কিন্তু আমরা কোশ্চেন আলোচনা করব। প্রত্যেকটা কোশ্চেন সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসটা যেমন পাচ্ছ তোমরা সকাল 10টার সময় প্রতিদিন আমরা একদম সোম থেকে শনি পর্যন্ত সকাল 10টার সময় জিকে ক্লাস আমাদের এই চ্যানেলে একদম পেয়ে যাবে। তো চলো তাহলে আজকের কোশ্চেন গুলো দেখবে এবং প্রত্যেকটা ভালোভাবে নোট করবে পারলে খাতায়। দেখবে যে দুর্দান্ত একটা ক্লাস হচ্ছে, আর এইরকম ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে নিবে। তো চলো তাহলে আমরা প্রথম কোশ্চেনে যাই। প্রথম কোশ্চেন কি বলছে, বলছে হকির জাদুকর কাকে বলা হয়? মিলখা সিং, ধ্যানচাঁদ, সচিন টেন্ডুলকার, লিজেন্ডার পেজ। তো আশা করি এই কোশ্চেনটা তোমরা সবাই জানো। এটার কোশ্চেন আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? চলো আমরা আলাদা টাইপ করে একদম ক্লাসটা নিয়ে এসেছি, দুর্দান্ত লাগবে। তাহলে আমাদের হকির জাদুকর কাকে বলা হয়? হকির জাদুকর বলা হয় আমাদের ধ্যানচাঁদকে, তাই তো? বি অপশন একদম পারফেক্ট বা কারেক্ট অ্যান্সার। তাহলে এই যে তিনটে অপশন আছে সেগুলো কি দিয়ে কি প্রশ্ন হতে পারে না? সেগুলো দিয়ে কি কি প্রশ্ন হতে পারে সেটাও কিন্তু আমরা নিয়ে এসেছি। দেখো তাহলে হকির জাদুকর কাকে বলা হচ্ছে? হকি জাদুকর বলা হচ্ছে আমাদের ধ্যানচাঁদকে। কিন্তু আমাদের এখানে বলে দেওয়া আছে যে কেন বলা হয়, কারণ বলছে যে কি ধ্যানচাঁদ আমাদের কি হচ্ছে, যে কি মেজর ধ্যানচাঁদ তার অসাধারণ বল কন্ট্রোল এবং গোল রক্ষার ক্ষমতার হকি জাদুকর নামে পরিচিত। তার জন্ম 29শে আগস্ট। ভারতে কি হয়? জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয়। তাহলে 29 আগস্ট কি হয়? জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয়। আমরা কিন্তু এখানে আরো একটা প্রশ্ন কিন্তু এখানে আমরা পড়ে নিলাম, যেটা জাতীয় ক্রীড়া দিবস, সেটা হচ্ছে 29শে আগস্ট। এরপরে মিলখা সিং, মিলখা সিংকে কি বলা হয়? তিনি উড়ন্ত শিখ নামে পরিচিত, ফ্লাইং শিখ। ঠিক আছে, চলো আমাদের কি ছিল, আমাদের দৌড় ছিলেন, তোমরা দেখেছিলে সিনেমাটা ভাগ মিল্খা ভাগ বলে একটা যে সিনেমা ছিল, সেই সিনেমাটা খুব সুন্দরভাবে ফুটে তোলা হয়েছে। তো দেখবে পারলে সিনেমাটা, খুব সুন্দর সিনেমা। চলো, সচিন টেন্ডুলকার, তাকে কি ক্রিকেটের স্বর বলা হয়, তাই তো? আর লিয়েন্ডার পেজ, তিনি হচ্ছে, দেখো নামগুলো চলে আসে, ঠিক আছে, পরীক্ষার সময় নাম চলে আসে যে এই নামটা কোন খেলার সঙ্গে যুক্ত করে, ইনি কোন খেলার সাথে যুক্ত। তিনি হচ্ছে ভারতের একজন টেনিস তারকা, টেনিস তারকা। তাহলে লিয়েন্ডার পেজ হচ্ছে একজন টেনিস তারকা। বোঝা গেছে? চলো পরবর্তী কোশ্চেন দেখি। ভারতের সর্বোচ্চ বাঁধ, সর্বোচ্চ মানে হচ্ছে সব থেকে উঁচুতে যে বাঁধটা আছে, এখানে অনেকেই একটু গুলিয়ে দেয়, ঠিক আছে, হীরাকুদ আর তেহেরির মধ্যে অনেকেই গুলিয়ে দেয়। এটা বলছে সর্বোচ্চ, সর্বোচ্চ মানে হচ্ছে সবথেকে উঁচুতে, এখানে বলছে না সর্ববৃহৎ, ঠিক আছে। সর্বোচ্চ, সর্বোচ্চ যেটা হবে সেটা হবে তেহেরি ড্যাম, যেটা হচ্ছে আমাদের তেহেরি ড্যাম, যেটা হচ্ছে আমাদের সি অপশন। তাহলে এই যে ড্যাম গুলো আছে বা বাঁধগুলো আছে, এগুলো কিভাবে আছে, প্রশ্ন কিভাবে আসতে পারে, দেখো। তাহলে আমাদের সর্বোচ্চ বাঁধ কি? তেহেরি ড্যাম বা বাঁধ। এটা কোথায় আছে? উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর ওপরে। দেখো এখানে একটা প্রশ্ন চলে এলো, প্রশ্ন প্রচুর প্রশ্ন কিন্তু এর উপরে আসে, যে তেহেরি ড্যাম বা বাঁধ কোন নদীর উপরে আছে? এটা আছে আমাদের ভাগীরথী নদীর উপরে। বা কোথায় আছে? উত্তরাখণ্ডে আছে। বাঁধটি ভারতের সর্বোচ্চ উচ্চতা কতটা? 260.5 মিটার। ভাকরানাগাল বাঁধ, এটি ভারতের বৃহত্তম মহাকর্ষীয় বা গ্র্যাভিটেশনাল বলতে পারো, যে আমরা গ্র্যাভিটি মানে বলতে পারো মহাকর্ষীয় বাঁধ, ঠিক আছে, যা শতদ্রু নদীর উপরে আমাদের কিন্তু অবস্থিত। খুব ইম্পর্টেন্ট, শতদ্রু নদীর উপরে কিন্তু আমাদের আমাদের ভাকরা নাঙ্গাল বাঁধ অবস্থিত। হীরাকুদ বাঁধ, এটি হচ্ছে উড়িষ্যার মহানদীর উপর অবস্থিত, ভারতের দীর্ঘতম হচ্ছে যে কি বাঁধ, দীর্ঘতম, ঠিক আছে, লংগেস্ট মানে সবথেকে লম্বা বলতে পারো, ঠিক আছে, দীর্ঘতম বাঁধ। সর্দার সরোবর বাঁধ, এটি গুজরাটের নর্মদা নদীর উপরে অবস্থিত, এটি বিশাল এক বহুমুখী প্রকল্প। তাহলে দেখো আমরা এই কোশ্চেনেই কম করে 10টা প্রশ্ন কিন্তু এখানে তৈরি করা যাবে, ঠিক আছে, এখান থেকে 10টা প্রশ্ন হয়ে যাবে। তো প্রত্যেকটা কোশ্চেন তোমরা কি করবে, পজ করে করে প্রত্যেকটা কোশ্চেন খাতায় পারলে নোট করবে, অনেক কিছুই তোমরা এখান থেকে জানতে পারবে। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। বলছে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? দেখো এইখানে, দেখো এখানে অনেকে ভুল করে দিবে, প্রশ্ন এখানে ভালো করে পড়তে হবে। স্বাধীন ভারতের প্রথম, স্বাধীন ভারতের
স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, ভারতীয়। অনেকে ভারতের স্বাধীন ভারতের গভর্নর জেনারেল ফট করে লর্ড মাউন্ট ব্যাটেন না, এটা লর্ড মাউন্ট ব্যাটেন হবে না, এটা সি অ্যান্সার, সি রাজা গোপালাচারী, এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এইগুলো আমাদের কি বলছে বা এগুলো কি জন্য বিখ্যাত নামগুলো, বা এরা তিনিরা যাদের নাম আছে তিনাদের দিয়ে কি কি প্রশ্ন আসতে পারে, হ্যাঁ তাদের দিয়ে কি প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো দেখো আমরা কিন্তু এবার দেখে নেব। কি বলছে দেখো, তাহলে আমাদের কি হলো, সি রাজা গোপালাচারী। কেন, তিনি ছিলেন প্রথম এবং শেষ ভারতীয় যিনি এই পদে আমাদের ছিলেন, ঠিক আছে, ভারতীয় হিসাবে। লর্ড মাউন্টব্যাটেন তিনি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন, ছিলেন নন ভারতীয় বা ভারতীয় ছিলেন না। ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। রাজেন্দ্র প্রসাদ কি ছিলেন, ভারতের প্রথম রাষ্ট্রপতি। এগুলো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আমাদের প্রত্যেকটা প্রশ্ন। আর এই রকম ক্লাস পেতে আমি বলবো যে প্রতিদিন তোমরা কটা সময় পাবে, সকাল 10টা AM এ কিন্তু পেয়ে যাবে। আমাদের দেখবে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক আছে, জয়েন হয়ে যাবে। ওইখানে বিভিন্ন কুইজ করানো হয়, কুইজ দেওয়া হয়, তোমরা কিন্তু কুইজগুলো দিলে আরো জিকে তো তোমরা কি হবে, সবল হয়ে উঠবে এবং আরো তোমাদের জিকে গুলো ভালো হয়ে যাবে, ঠিক আছে। আর আমাদের একটা অ্যাপ্লিকেশন আছে যেখানে আমরা বিভিন্ন মক টেস্ট গুলো তোমাদেরকে ফ্রি দিয়ে থাকি। আমাদের পেড ব্যাচও আছে, আর্মির জন্য পেড ব্যাচ চলছে, আর্মির কিন্তু ফর্ম ফিল আপও চলছে। তো যারা আর্মির জন্য প্রিপারেশন নিতে চাইছো আমাদের সঙ্গে জুড়ে যেতে পারো। দেখো জওহরলাল নেহেরু কি বলছে, জওহরলাল নেহেরু হচ্ছে আমাদের প্রথম, তিনি কি প্রথম প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন জওহরলাল নেহেরু। দেখো আমরা তিনখানা প্রশ্ন করলাম, কতটা, আমরা তিনটা প্রশ্ন করলাম, কিন্তু এই তিনটা প্রশ্নতেই প্রায় আমরা কিন্তু 10খানা প্রশ্ন পড়ে নিলাম, বা 10টা আমরা 10টারও বেশি, প্রায় 20টা মতো কিন্তু আমরা এখানে কি বলতে পারো পয়েন্ট জানতে পারলাম, যেগুলো পরীক্ষার পার্সপেক্টিভে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এই রকম প্রশ্নগুলো কিন্তু আমাদের পরীক্ষায় একদম হুবহু চলে আসে। প্রত্যেকে বলবো যে এত সুন্দর যদি ক্লাস পেতে চাও, প্রত্যেকে বলবো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং প্রতিদিন 10টার সময় রেডি থাকো। 10টার সময় তোমরা কিন্তু একদম ক্লাস পেয়ে যাবে। ক্লাসটা কেমন হলো বা কেমন চলছে সেটা তোমরা কিন্তু কমেন্টে একটু জানাবে। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে দেখি, বলছে ভারতীয় সেনাবাহিনীর স্টার্ন কমান্ডারের সদর দপ্তর কোথায় ছিল। বাহ, তাহলে আমাদের ভারতীয় সেনাবাহিনী ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর কোথায় ছিল, এটা কি হয়ে যাবে অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে বি, যেটা হচ্ছে আমাদের কলকাতা। তাহলে গুয়াহাটি, গ্যাংটক, ডিমাপুর এগুলো কেন এলো বা এগুলো কি জন্য বিখ্যাত, চলো আমরা সেটা দেখে নিই এবার। দেখো তাহলে এটা কি হলো আমাদের অ্যান্সার কলকাতা। কেন, বলছে যে কলকাতা ফোর্ট উইলিয়ামই হলো ভারতীয় সেনাবাহিনী। তাহলে কোথায় দেখো, ফোর্ট উইলিয়াম, ফোর্ট উইলিয়াম কোথায় আছে, কলকাতাতে আছে, ইস্টার্নে আমাদের কমান্ডের সদর দপ্তর। গুয়াহাটি এখানে সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ বেস বলতে পারো, এটি ছিল কমান্ডের সদর দপ্তর, আমাদের কিন্তু ছিল না, কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা স্থান ছিল, ঠিক আছে। তারপরে আমাদের গ্যাংটক, গ্যাংটক হচ্ছে আমাদের সিকিমের রাজধানী, সিকিমের রাজধানী রাজধানী হয়ে গেল আমাদের গ্যাংটক এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থান, এটা কিন্তু অবশ্যই। আর ডিমাপুর হচ্ছে এটা একটা নাগাল্যান্ডের গুরুত্বপূর্ণ শহর। চলে আসে যে ডিমাপুর কোন রাজ্যের একটি শহর, আসে এই টাইপের প্রশ্ন। তো সেই প্রশ্নগুলো তোমাকে দেওয়ার জন্য দেখো যে আমি যেভাবে অপশন গুলোকে যে অ্যানালাইসিস করছি, তোমরাও যদি এইভাবে পড়তে পারো অপশন গুলোকে অ্যানালাইসিস করে, তো দেখতে পাবে যে কি তোমরা একদম ভালো মার্কস করছো বা ভালো ফল করছো এক্সামে। চলো দেখো, বারবার বলছি যে চ্যানেলটা নতুন চ্যানেল, সাবস্ক্রাইব করে নাও, তোমাদের জন্য বেস্ট থেকে বেস্ট কিন্তু ক্লাস আমরা দেব, ঠিক আছে। এবং তোমরা যে এক্সামই দাও না কেন, আমাদের যে বইগুলো যদি কিনতে চাও নিচে দেখবে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেইখান থেকেও তোমরা কিন্তু বইগুলো কিনতে পারো। আর প্রত্যেকে বলবো হোয়াটসঅ্যাপে অবশ্যই জয়েন হয়ে যাও। পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, বলছে যে আমাদের রক্ত বিশুদ্ধ করে কোন অঙ্গ, ফুসফুস, হৃৎপিণ্ড, কিডনি নাকি পাকস্থলী। বাবার এখানে অ্যান্সারটা দেওয়াই হয়ে গেছে, সরি, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের কিডনি অ্যান্সার হয়ে যাবে। কি অ্যান্সার হয়ে যাবে, কিডনি অ্যান্সার হয়ে যাবে। তো পরবর্তী প্রশ্নগুলো আমাদের কি কি আমাদের হতে পারে বা কি কি আমাদের অপশনে কি হতে পারে, প্রশ্ন কি হতে পারে তৈরি, দেখো এটা কি হয়ে যাবে আমাদের, এটা হয়ে যাবে আমাদের কিডনি অ্যান্সার। তাহলে কিডনি রক্ত থেকে বর্জ্য পদার্থ এবং অতিরিক্ত জল ছেঁকে
প্রস্রাবের মাধ্যমে বের করে রক্তকে বিশুদ্ধ করে। তাহলে কিভাবে করে রক্তকে বিশুদ্ধ সেটাও জানা গেল। ফুসফুস এটি রক্তে অক্সিজেন কি করে, অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। খুব ইম্পর্টেন্ট ফুসফুসের কাজ। হৃৎপিণ্ড কি করে, এটি সারা শরীরে রক্ত পাম্প করে, মানে রক্তকে যে আমাদের শরীরে যাবে তাহলে কে নিয়ে যাবে, পাম্প করবে, ছেড়ে দিবে, ঠিক আছে, পাম্পের কাজ করছে। ঠিক আছে, যেভাবে আমরা যদি আমরা দেখতে পাই যে কোথাও একটা জল একটা জায়গাতে একটা নিতে হয় তাহলে পাম্প একটা কাজ লাগায়, এখান থেকে ওখানে জল, তো পাম্পও সেরকম ভাবে আমাদের হৃৎপিণ্ড কাজ করছে। পাকস্থলী কি, এটি আমাদের খাদ্য হজম করতে সাহায্য করে বা খাদ্য হজমে কাজে করে থাকে। বোঝা গেছে? তো আমরা এখানে কতগুলো প্রশ্ন কিন্তু অ্যান্সার করে ফেললাম। পরবর্তী কোশ্চেনটা দেখো, আমাদের এখানে অ্যান্সার গুলো মানে হয়ে গেছে, ঠিক আছে, চলো কোনো অসুবিধা নেই। যাই হোক, প্রথম ক্লাস করছি, প্রথম ক্লাসে একটুখানি আমাদের ছোটখাটো এগুলো ম্যানেজ তোমরা করে নিবে। আগামী দিনে আরো বেটার থেকে বেটার আমরা কন্টেন্ট বা আরো ভালোভাবে নিয়ে আসবো। চলো পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, ইন্ডিয়ান নেপোলিয়ান কাকে বলে। এটা সুন্দর একটা সহজ, এটা হলো আমাদের উত্তর কি, তাই যে আমাদের সমুদ্রগুপ্ত, এটা আশা করি তোমরা সবাই জানো, এটা হয়ে যাবে আমাদের কি সমুদ্রগুপ্ত, এটা হয়ে যাবে আমাদের এ অ্যান্সার, যেটা হচ্ছে সমুদ্রগুপ্ত। তাহলে পরবর্তী এগুলো এগুলো কিসে কি রকম ভাবে প্রশ্ন আসতে পারে সেটা দেখে নাও, এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এটা তো সমুদ্রগুপ্ত হয়ে অ্যান্সার। কেন বলছে, তার বিশাল সামরিক বিজয় এবং অজেয় ক্ষমতার জন্য ঐতিহাসিক ভি.এ. স্মিথ তাকে ভারতীয় নেপাল মানে। তাহলে কে বলেছিলেন, তাহলে এটা খুব প্রশ্ন কিন্তু আসে, প্রচুর প্রশ্নতে আসে ভি.এ. স্মিথ। দেখো তুমি যে এক্সামই দাও না কেন, এই এই যে প্রশ্নগুলো যে তুমি দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ এই প্রশ্নগুলো শুধু এই পরীক্ষাতে আসে, ওই পরীক্ষাতে আসে, এরকম না। যে কোনো পরীক্ষায় দাও না কেন, যেখানে জিকে প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো যদি এসে থাকে জিকে, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। তাই বলবো যে ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো। চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, তিনি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট। হর্ষবর্ধন, তিনি পুষ্যবতী বংশের বিখ্যাত রাজা ছিলেন। তাহলে হর্ষবর্ধন কোথাকার রাজা ছিলেন, পুষ্যবতী। তিনি উত্তর ভারতের বিশাল সাম্রাজ্য গড়েছিলেন, তিনি উত্তর ভারতের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। কনিষ্ক, তিনি কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন। তাহলে কনিষ্ক কে ছিলেন, কনিষ্ক ছিলেন কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট। দেখো প্রত্যেকটাকে আমি বলবো যে প্রত্যেকটা জিনিসকে তোমরা খাতায় নোট করো, খাতায় নোট না করলে কিন্তু তোমাদের কিন্তু মনে থাকবে না। পরপর লাইনগুলো দরকারে থেমে থেমে প্রত্যেকটা খাতাকে নোট করবে, দেখবে তোমরা আমি যে ক্লাসগুলো দিব তোমরা কন্টিনিউয়াস যখনই 1 থেকে 2 মাস ক্লাস করে নিবে, দেখবে যে তারপরে তুমি যেই এক্সাম দিচ্ছ একটা এক্সামে কিন্তু কোশ্চেন দেবে, এর বাইরে আর যাবেই না, ঠিক আছে, এবং তুমিও নিজেও পারবে। তো এইভাবে কিন্তু ক্লাসগুলো আমরা গঠন করছি আর এইভাবে ক্লাসগুলো আমরা কন্টিনিউ দিতে থাকবো। তো অবশ্যই প্রত্যেকে বলবো যে আমাদের কিন্তু ভালোভাবে ক্লাসগুলোকে করতে থাকো। দেখো পৃথিবীর যমজ বোন কোন গ্রহকে বলা হয়, এটা আমরা অবশ্যই সবাই জানি, প্রচুর প্রশ্ন প্রচুর বার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসে, যেটা হচ্ছে আমাদের সি অ্যান্সার, যেটা হচ্ছে শুক্র গ্রহ, যেটা হচ্ছে শুক্র গ্রহ। তো চলো পরবর্তী আমাদের যে অপশন গুলো আছে সেগুলো কি বলছে দেখে নি। তাহলে এটা শুক্র গ্রহ হয়ে গেল। কেন বলছে কারণ হচ্ছে আকার, ভর ও ঘনত্বের দিক থেকে পৃথিবীর সাথে অনেকটাই মিল আছে, তাই না, মিল থাকে, ওই যে মিল আছে, তাই এই গ্রহকে পৃথিবীর যমজ বলা হয়। মঙ্গল গ্রহ, একে লাল গ্রহ বলা হয়, মঙ্গল গ্রহকে কি বলা হয়, লাল গ্রহ। তাহলে লাল গ্রহ কোন গ্রহকে বলা হয়, আমাদের মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। বুধ, এটি সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম এবং সবচেয়ে কাছের গ্রহ, সবচেয়ে নিকটতম। আর বৃহস্পতি, এটা হচ্ছে সৌরজগতের বৃহত্তম গ্রহ, সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ। চলো পরবর্তী কোশ্চেন যাই, কি বলছে দেখো, বলছে প্লেইং ইট মাই ওয়ে আত্মজীবনীটি কার লেখা। আশা করি এগুলো হচ্ছে যে কি, দেখো আত্মজীবনী বা বলতে পারো যে এই যে লেখাগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, মানে এগুলো পরীক্ষায় যখন তখন আসতে পারে আর বলা যাবে না যে কোনটা আসবে কি কোনটা আসবে না, তো এগুলো একটু ট্রিকি টাইপের। তো প্রত্যেককে বলবো যে এগুলোকে ভালোভাবে একটুখানি পড়ে নিবে আর যা লিখাচ্ছি সব লিখে নিবে। দেখো তাহলে এটা কি হয়ে যাবে, আনসার হয়ে যাবে বি অপশন, সচিন টেন্ডুলকার। চলো এর পরবর্তী গুলো আমাদের যে অপশন গুলো আছে তাহলে সেগুলো কি হতে পারে প্রশ্ন দেখে নিই। তাহলে এটি সচিন টেন্ডুলকারের কিন্তু আমাদের এটা একটা অভিজ্ঞতার উপর ভিত্তি করে আত্মজীবনী। সৌরভ গাঙ্গুলি, তার আত্মজীবনীর নাম কি, দেখো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা, ঠিক আছে, লিখে নাও।
সৌরভ গাঙ্গুলি আত্মজীবনীর নাম কি? এ সেঞ্চুরি ইজ নট এনাফ। এ সেঞ্চুরি ইজ নট এনাফ। তারপরে কি বলছে? যুবরাজ সিং তার আত্মজীবনীর নাম কি? দ্য টেস্ট অফ মাই লাইফ। দ্য টেস্ট অফ মাই লাইফ। এম এস ধোনি তার আত্মজীবনী, তার উপর আত্মজীবনী নাই, তার উপর নির্মিত যে বায়োপিক এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি। দ্য আনটোল্ড স্টোরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা কিন্তু আমি বলছি প্রত্যেকটা জিনিস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকে বলবো যে খাতায় তুলে নাও। আর এই রকম ক্লাস পেতে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে যাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের সঙ্গে অনেক অনেক একটু শেয়ার করে নাও। চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা কি বলছে। ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন কে লিখেছেন? এটা আশা করি সবাই জানি সেটা কে লিখেছেন। এটা লিখেছেন আমাদের বি অপশন, যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী কি বলছে দেখে নি আমরা। কেন 1911 সালে তিনি এটি রচনা করেন যা পরে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত কি আছে? তাহলে তিনি ভারতের জাতীয় স্তোত্র কি বলছে যে বন্দে মাতরম রচনা করেছিলেন। বন্দে মাতরম এই যে আমাদের যে বলতে পারো যে বাক্যটা বা শব্দটা যাই বলো না কেন, এটা কোন আমাদের কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ঠিক আছে, মানে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েরই। এটা তোমরা অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? এটা প্রত্যেকে কোন বই থেকে নেওয়া হয়েছে, মানে বঙ্কিমচন্দ্রেরই একটা বই আছে, সেই কোন বই থেকে সেটা নেওয়া হয়েছে সেটা তোমরা অবশ্যই অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে আমাকে কিন্তু জানাবে। পরবর্তী দেখো বলছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি একজন বিখ্যাত বাঙালি কথাশিল্পী। ঠিক আছে, দেবদাস শ্রীকান্ত এর লেখক। আচ্ছা, দেবদাস শ্রীকান্ত এর কি লেখক। আচ্ছা, তারপরে কাজী নজরুল ইসলাম তিনি বাংলাদেশের জাতীয় কবি এবং বিদ্রোহী কবি নামে পরিচিত। তিনি বাংলাদেশের জাতীয় কবি এবং আমাদের বিদ্রোহী কবি নামে পরিচিত। দেখো এখন পর্যন্ত যতগুলো যদি তুমি কাউন্ট করা যাও তাহলে কিন্তু আমি 50+ তোমাদের কোশ্চেন করিয়ে দিলাম। এতটুকু পড়িয়ে কিন্তু 50+ কোশ্চেন কিন্তু তোমাকে করিয়ে দিলাম। তো এটা অবশ্যই কমেন্ট করবে যে এটা আমাদের বন্দে মাতরমটা কোন বই থেকে নেওয়া হয়েছে। সেটা আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েরই লেখা। আশা করি সবাই পারে, প্রত্যেকে কমেন্ট করবে, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন দেখো। বলছে ভারত ও চীনের মধ্যবর্তী সীমান্ত রেখা কি নামে পরিচিত? তাহলে ভারত এবং চীনের মধ্যে যে লাইন আছে সেটাকে বলা হয় ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন, ম্যাকমোহন লাইন হচ্ছে যে কি ভারত এবং চীনের মধ্যে আমাদের আছে। দেখো তাহলে পরবর্তী যে আমাদের যে লাইনগুলো আছে সেগুলো খুব খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় খুব সুন্দর কিন্তু আমাদের এসে থাকে। হচ্ছে 1914 সালের সিমলা চুক্তি অনুযায়ী, কোন চুক্তি অনুযায়ী হয়েছিল? সিমলা চুক্তি অনুযায়ী ভারত ও তিব্বত বর্তমান যে চীন এটার মধ্যে কিন্তু আমাদের সীমারেখা টানা হয়। রেড ক্লিফ কি? রেড ক্লিফ হচ্ছে এটি ভারত এবং পাকিস্তানের মধ্যবর্তী আমাদের সীমানা সরি সীমানা, ঠিক আছে, যেটা হচ্ছে যে কি আমাদের রেড ক্লিফ। এবং রেড ক্লিফ কিন্তু আমাদের কেন নাম মানে এরকম হয়েছিল তোমরা একটু কমেন্ট করবে তো দেখি কে পারে। চলো তারপরে ডুরান লাইন, এটি কি ভারত পাকিস্তান, এটি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যবর্তী যে সীমানা আছে সেটাই হচ্ছে যে কি আমাদের ডুরান লাইন। আর এলওসি নিয়ন্ত্রণ রেখা, এটি কাশ্মীর অঞ্চল ভারত এবং পাকিস্তানের মধ্যেকার একটি সামরিক নিয়ন্ত্রণ রেখা। আশা করি যে কটা আমরা প্রশ্ন করলাম প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোশ্চেন। আমি আজকে 10টা প্রশ্ন নিয়েছি, কিন্তু 10টা প্রশ্নই না, 10টা প্রশ্ন কিন্তু এগুলো নয়, এগুলো প্লাস 50+ প্রশ্ন কিন্তু আমি তোমাদের কাছে আলোচনা করলাম। যারা যারা পুরো ক্লাসটাকে নোট করে নিয়েছো খাতায়, সত্যি বলছি তারাই জানো যে কতটা কিছু শিখে নিতে পারলে। তো প্রতিনিয়ত প্রতিদিন এই ধরনের ক্লাস পেতে আমি বলবো যে অবশ্যই চ্যানেলটা আমাদের সাথে জুড়ে যাও। আজকে এখানে ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। আর প্রথম ক্লাস করলাম, যদি বলার মধ্যে যদি কোনো রকম ভুল হয়ে থাকে তার জন্য আমি এক্সট্রিমলি সরি। বাট অ্যাকচুয়ালি প্রথম করছি, দেখা যাক আমরা এটা দীর্ঘদিন করব আস্তে আস্তে। তো চলো কেমন লাগলো প্রত্যেকে কমেন্ট করে জানাবে। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ সো মাচ।